সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক নিবেদিত প্রতিদিনের শ্রেণীভিত্তিক কার্যক্রম আমাদের পাঠশালায় তোমাদের স্বাগতম। শিক্ষার্থীরা, আজকের পাঠের শুরুতে আমি কিছু চিত্র দেখাবো, যার মাধ্যমে আজকে আমরা নির্ণয় করব আমাদের পাঠের বিষয় কী। চলো আমরা ছবিগুলো দেখি। শিক্ষার্থীরা, এই ছবির মধ্যে আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি যে এই ছবিগুলো আমাদের প্রতিদিনের ব্যবহৃত কিছু জিনিস, যেগুলো দেখলে তোমরা বুঝতে পারছো এই ছবিটি ডিনার সেটের চিত্র। এটাও ডিনার সেটের ছবি। আর এই ছবিটি দেখা যাচ্ছে সোফা সেটের ছবি। এখানে একটু খেয়াল করে দেখো ডিনার সেট। এই ডিনার সেট শব্দটি বলায় আমাদের স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোনো দোকানদারের কাছে তোমরা যখন এক সেট ডিনার সেট চাওয়া হবে, তখন দেখা যাবে যে দোকানদারকে তোমাকে আলাদা করে বলতে হবে না যে তোমাকে 6টি প্লেট, 6টি তোমাকে গ্লাস বা 6টি ছোট প্লেট দিবে, এমন কিছু তোমাকে আলাদা করে বলতে হবে না। তুমি ডিনার সেট শব্দটি বললেই দোকানদার তোমাকে এই সকল জিনিসের সমন্বয়ে একসাথে একটি প্যাকেট হাতে ধরিয়ে দিবে। তদ্রূপ সোফা সেট বললে দেখা যাচ্ছে সোফা সেটে কী কী থাকে জিনিসগুলো আমরা বুঝতে পারছি যে সোফা সেট থাকলে সেখানে কী কী জিনিসগুলো আমাদেরকে দোকানদাররা দিবে। আবার খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, এখানে দেখা যাচ্ছে যে ফলের সেট, দেখা যাচ্ছে এখানে দুটি পাখির সেট। তার মানে এই ছবিগুলোর মাধ্যমে তোমরা স্পষ্টতই বুঝতে পারছো আজকের পাঠের বিষয়টি কী হবে। হ্যাঁ শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমাদের পাঠের বিষয় সেট ও ফাংশন, অধ্যায় 2, দশম শ্রেণী এবং নবম শ্রেণীর। আসলে শিক্ষার্থীরা, এবার আমরা এই পাঠ শেষে কী জানতে পারবো সেগুলো দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আমরা জানতে পারবো সেট ও উপসেটের ধারণা আমরা ব্যাখ্যা করতে পারবো, সেট প্রকাশ পদ্ধতি বর্ণনা করতে পারবো, সেটের সংযোগ সেট ও শক্তি সেট ব্যাখ্যা করতে পারবো, ক্রমজোড় কার্টেসীয় গুণজ ব্যাখ্যা করতে পারবো, অন্বয় ফাংশন ডোমেন ও রেঞ্জ ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থীরা, এই চিত্রটির দিকে, ছবিটির দিকে তাকাও। এই ছবিটি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই ছবিটিকে হয়তো অনেকে চিনো বা অনেকে নাও চিনতে পারো। আসলে আসো আমরা দেখি এই ছবির লোকটিকে। এই ছবির লোকটি জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। তার নামটি তোমরা অবশ্যই শুনে থাকবে, যেহেতু নবম শ্রেণীতে বা অষ্টম শ্রেণীতে এই চ্যাপ্টারটি তোমরা পড়েছো, তার কথা সেখানেও আমাদের উল্লেখ আছে। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর। আমাদের এই সেটের সাথে তার কি সম্পর্ক আসো দেখি। জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর সেট সম্পর্কে সর্বপ্রথম ধারণা ব্যাখ্যা করেন। তিনি অসীম সেটের যে ধারণা প্রদান করেন তা গণিতশাস্ত্রে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। তার এই ধারণাই আমাদের সেট তত্ত্ব বা সেট থিওরি নামে পরিচিত। আসো আমরা এবার জানি সেট কি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আমরা সেট বলি। যেমন সেটের জন্য আমি এই সংজ্ঞাটির জন্য একটি উদাহরণ সেট করেছি। 3টি উদাহরণ দেখো। প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট, পূর্ণ সংখ্যার সেট, বাস্তব সংখ্যার সেট। এখানে খেয়াল করে শিক্ষার্থীরা, আমি সুসংজ্ঞায়িত শব্দটিকে লাল কালি দিয়ে মার্ক করেছি। এই মার্ক করার কারণ কি? সেটের সংজ্ঞা, এই সুসংজ্ঞায়িত শব্দটি না থাকলে সেটের সংজ্ঞাটি আমাদের কমপ্লিট হবে না, ফুলফিল হবে না। সুসংজ্ঞায়িত বলতে এখানে বোঝানো হয়েছে আমরা কতগুলো জিনিসের কালেকশন বা সমাবেশ বা সংগ্রহ যদি নেই, যে কোনো জিনিসের কালেকশন বা সংগ্রহকে আমরা সেট বলতে পারবো না। অবশ্যই সেই সংগ্রহগুলো সুসংজ্ঞায়িত হতে হবে। যেমন আমাদের উদাহরণে দেখো দেওয়া আছে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট। এখানে আমি যদি এই প্রথম শব্দটি মেনশন না করি, 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার সেট বলা হয়, তাহলে সেই সংগ্রহকে আমরা সেট বলতে পারবো না। কারণ 10টি বিজোড় সংখ্যা বললে বিজোড় সংখ্যার তালিকায় আমি কোন 10টি বিজোড় সংখ্যা নেব সেটি প্রশ্ন সাপেক্ষ। সেই কারণে আমাদেরকে অবশ্যই এই প্রথম শব্দটি দিয়ে এই উদাহরণটিকে সুসংজ্ঞায়িত করা হয়েছে। আবার আমরা যদি এমন সংজ্ঞা দিই যে পৃথিবীর সকল ধনী লোকদের সংগ্রহ, সেটা সেট হবে কি না? নো, সেটাও সেট হবে না। কেন? ধনীর মাত্রা এখানে নির্ণয় করা হয় নাই। কত টাকা থাকলে সে ধনী হবে সেটা মাত্রা নির্ণয় করা হয় নাই। যদি আমি এরকম বলি 10 crore উপরে যার
সম্পদ আছে বা অর্থ আছে তাকে আমরা ধনী বলবো, যে 10 কোটির উপরে যারা আছে সেই সকল ধনী লোকদের সংগ্রহ, তখন সেটি কি হবে? সেট হবে। তার মানে সেটের সংজ্ঞা বা সেটের যে কোনো উদাহরণ যেন আমরা দিতে যাব, অবশ্যই সেই উদাহরণটি কি সুসংজ্ঞায়িত হতে হবে। সেট প্রকাশ পদ্ধতি, এই তথ্যগুলো তোমরা আগে থেকেই জানো, তারপর আমি রাফলি একটু হালকা আইডিয়া দিয়ে যাচ্ছি, যেহেতু অষ্টম শ্রেণীতে জিনিসগুলো পড়েছো তোমরা, আবার এটা নবম শ্রেণীতেও আছে তোমাদের। সেট প্রকাশ পদ্ধতি, সেটকে আমরা প্রধানত দুটি পদ্ধতিতে প্রকাশ করে থাকি, একটি তালিকা পদ্ধতি আর একটি সেট গঠন পদ্ধতি। এই ব্যাপারে আমি ডিটেলস না গিয়ে জাস্ট দুটি উদাহরণের মাধ্যমে তালিকা এবং সেট গঠন পদ্ধতিকে সেই জিনিসকে বোঝানোর জন্য উপস্থাপন করেছি। খেয়াল করে দেখো, তালিকা পদ্ধতিতে যেই আমরা এলিমেন্টগুলো উপস্থাপন করেছি, দেখো এলিমেন্টগুলো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, দুটি কার্ল ব্র্যাকেটের ভিতরে উপাদানগুলো আমি কি কমা দিয়ে লিপিবদ্ধ করেছি। তার মানে এই উদাহরণটি দেখে বোঝা যাচ্ছে এই সেটের উপাদানগুলো কারা, আমরা স্পষ্টই বুঝতে পারছি যে এখানে 2, 3 এবং 5 এই সেটের সদস্য। তার মানে এই উদাহরণটির মাধ্যমে তার উপাদান কি আমরা সরাসরি দেখা মাত্রই বলে দিতে পারছি যে তাদের উপাদানগুলো কি। পক্ষান্তরে তোমরা খেয়াল করে দেখো, সেট গঠন পদ্ধতিতে যেই সেটটি বর্ণনা করা হয়েছে, দেখো সেটের উপাদানকে আমি চলক হিসাবে এক্স ডিক্লেয়ার করেছি, আর এক্সের পরিচয় দিচ্ছি এক্স কি প্রথম 3টি মৌলিক সংখ্যা। তো প্রথম 3টি মৌলিক সংখ্যা কারা সেটা যদি জানি, তাহলে আমি কিন্তু এই সেটের উপাদানগুলো বলতে পারবো, আর যদি না জানা থাকে তাহলে উপাদানগুলো বলা যাবে না। তার মানে সেট গঠন পদ্ধতিতে দেখা যাচ্ছে তাদের একটি ধর্ম বা বৈশিষ্ট্য উল্লেখ আছে, যেই বৈশিষ্ট্য সূত্র ধরে খুঁজে তার উপাদানগুলো বের করতে হবে। দেখা মাত্রই আমরা সরাসরি বলতে পারবো না যে এই সেটের উপাদানগুলো কি। তার মানে প্রকারান্তরে দেখো, এই উদাহরণটাই আমি সেট গঠন পদ্ধতিতে সেট করেছি। প্রথম 3টি মৌলিক সংখ্যা বলতে কাদেরকে বোঝাচ্ছে? 2, 3 এবং 5। তার মানে এটা হলো তালিকা পদ্ধতি, যেখানে উপাদানগুলো সরাসরি উপস্থিত আছে। এটা হলো সেট গঠন পদ্ধতি, যেখানে উপাদানগুলো সরাসরি উপস্থিত নেই। উপাদানগুলোর কি একটি সাধারণ ধর্ম বা বৈশিষ্ট্যের কথা উল্লেখ আছে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখব উপসেট নিয়ে একটু আলোচনা করব। সেট এবং উপসেট কি সেই জিনিসটি বোঝানোর জন্য আমি সংজ্ঞায় না গিয়ে চিত্রের মাধ্যমে সেটি তোমাদেরকে উপস্থাপন করার চেষ্টা করেছি। একটু লক্ষ্য করো, খেয়াল করে দেখো, এখানে এই যে সেটটি, এটা এ সেট, এই সেটের ভিতরে আরেকটি সেট দেখো বি সেট। এ সেটের উপাদানগুলো কি? এ সেটের উপাদান দেখা যাচ্ছে যে এখানে 2, 3, 4, 8। আর বি সেটের উপাদান কি? বি সেটের উপাদান 2, 3, 4। তোমরা চিত্রে দেখলে স্পষ্টতই বুঝতে পারছো এখানে 2, 3, 4 এই উপাদানগুলো এ সেটের ভিতরে আছে, মানে বি সেটের সকল সদস্যই কি এ সেটের ভিতরে আছে। তাই আমরা এখানে এই বি সেটকে কি বলতে পারি? এ সেটের উপসেট বলতে পারি। এবং উপসেট হিসেবে আমরা এইভাবে উপস্থাপন করতে পারি যে বি সাবসেট অফ এ। এই যে চিহ্নটি ব্যবহার করেছে সেই চিহ্নটি উপসেটের চিহ্ন। পক্ষান্তরে আবার দেখো আরেকটি উদাহরণ, আরেকটি সেটের চিত্র দেখো, 2, 6। এই সি সেটের মধ্যে উপাদান কি আছে? 2 এবং 6। এখানে 2 সদস্যটি এ সেটের উপাদান, বাট 6 সদস্যটি কি এ সেটের উপাদান নয়। তার মানে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এই সি সেটটি এ সেটের উপসেট নয়। তার মানে একটি সেটের সকল উপাদান যদি তার মধ্যে থাকে, অপরের আরেকটি সেটের মধ্যে থাকে, তাহলে উপসেট হবে। আর যদি সকল উপাদান না থাকে, যেমন এই সেটটি দেখো 2 আছে কিন্তু 6 নেই, তাই সি কে আমি এ সেটের উপসেট বলতে পারছি না। তাই সি নট সাবসেট অফ এ। নিশ্চয়ই তোমরা এই চিত্রের মাধ্যমে উপসেট কি জিনিসটি ভালোভাবে ধারণা নিতে পেরেছো। আসো এবার আমরা দেখব দুটি সেটের সংযোগ বা ইউনিয়ন। দুটি সেটের সংযোগ বা ইউনিয়ন সেই জিনিসটি আমি তোমাদের জন্য চিত্রের মাধ্যমে উপস্থাপন করেছি, যেন তোমরা সহজেই জিনিসটি বুঝতে পারো। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এখানেও আগের যেই সেটের মধ্যে আমি দুটি সেট এখানে চিত্রায়িত করেছি, একটি এ সেট আর একটি বি সেট। দেখা যাচ্ছে এ সেটের উপাদানগুলো কী কী দেখো, 2, 3, 4, 5। বি সেটের উপাদান 4, 5, 6, 7। এই দুটি সেটের আমরা কি ইউনিয়ন করব, মানে সংযোগ করব। সংযোগ মানে একত্রীকরণ। তো সংযোগের জন্য আমরা এই চিহ্নটি ব্যবহার করে থাকি, এ ইউনিয়ন বি। এই চিহ্নটি আমরা ব্যবহার করে থাকি। তো যদি আমরা এই দুইটা সেটের ছবিগুলোকে আমরা সংযুক্ত করি তাহলে কি আসবে দেখো, একটু খেয়াল করে দেখো কি হচ্ছে ঘটনাটি। দেখো শিক্ষার্থীরা, আমরা যে এই কাজটি করলাম, দেখা যাচ্ছে যে এ সেট এবং বি সেটের সকল উপাদান একসাথে চলে আসলো। এ ইউনিয়ন বি সেটে
এ সেট এবং বি সেটের সকল উপাদানগুলো চলে আসলো এবং এখানে দেখো দুটি এলিমেন্ট কমন ছিল আমাদের 4 এবং 5 এবং এই উপাদানটাও এই সেটের মধ্যে দেখো একবার চিত্রায়িত হয়েছে, একবার এসেছে। মানে এরকম দুটি সেটের উপাদানগুলো যখন আমরা একসাথে করব তাদের মধ্যে যদি কোনো কমন উপাদান থাকে সেই কমন উপাদানগুলোকে আমরা একবার লিখব। দুইবার লিখলেও সমস্যা নেই, কিন্তু একবার লিখাটাই শ্রেয়। তাই আমরা এই উপাদানগুলোকে কমন উপাদানগুলোকে একবার নিয়ে বাকি সকল উপাদান নিয়ে এই সেটটিকে তৈরি করেছি। তার মানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দুটি সেটের সংযোগ বলতে আমরা কি বুঝছি, যে দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি, সংযোগ সেট বলে থাকি। ইন্টারসেকশন, দেখো ইন্টারসেকশন কি শিক্ষার্থীরা? ইন্টারসেকশন বোঝানোর জন্য আমরা আবারও সেই সেটের একই উদাহরণটি আমরা সেট করেছি। দেখো এই দুইটা সেটের এ সেট এবং বি সেট, তাদের উপাদানগুলো দেখতে পাচ্ছ। তাদের মধ্যে দুটি উপাদান 4 এবং 5 দুটি কি কমন এলিমেন্ট উভয় সেটে আছে। আমরা যদি ইন্টারসেকশন করি তাহলে কি আসতেছে খেয়াল করে দেখো। ইন্টারসেকশন করার কারণে দেখো কমন উপাদানগুলো বাদ দিয়ে বাকি উপাদানগুলো চলে গেল। তার মানে ইন্টারসেকশনে কমন দুটি উপাদান নিয়ে সেটটি গঠিত হয়েছে। তার মানে ইন্টারসেকশন কি, দুটি সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি, সংযোগ সেট বলা হয়, ইন্টারসেকশন বা সেট বলা হয়। এবার আসো এই যে আলোচনাটুকু করলাম তার প্রেক্ষাপটে একটি উদাহরণ দেখি আমরা ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ব্যবহার একটি উদাহরণের মাধ্যমে তুলে ধরি। খেয়াল করে দেখো এখানে তিনটি সেট এ বি সি। তো এই সেট তিনটি দেওয়া আছে। আমরা এই অংশটি প্রমাণ করব। দুটি পক্ষ দেওয়া আছে, দুটি পক্ষ আমরা প্রমাণ করে দেখি যে সমান কিনা। খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমার সেট তিনটি দেওয়া আছে। আমাদের এই যে কাজটি করব, বাম পক্ষটি এখানে ইন্টারসেকশন এবং ইউনিয়ন দুইটি অপারেশন আছে। আমরা ফার্স্টলি ইন্টারসেকশনের কাজটি করব, তারপর ইউনিয়নের কাজটি করব। তাই প্রথমত আমি ইন্টারসেকশনের কাজটি করলাম। দেখো এ ইন্টারসেকশন বি, এ এবং বি সেটের মধ্যে যদি ইন্টারসেকশন করি, আমরা একটু আগের যে উদাহরণটি বা চিত্রটি দেখেছি সেখানে দেখতে পেলাম ইন্টারসেকশনে ওই দুটি সেটের সাধারণ উপাদানগুলি নিয়ে গঠিত সেট। ইন্টারসেকশন কি, দুটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেট, কমন যে উপাদানগুলো থাকে। তাহলে খেয়াল করে দেখো এ সেট এবং বি সেটের মধ্যে কি কমন আছে একটু খেয়াল করো। এ সেট এবং বি সেটের মধ্যে কমন উপাদান আছে আমাদের বি এবং সি। তাহলে বি এবং সি নিয়ে এই সেটটি গঠিত হলো, সেটা হলো এ এবং সি এর ইন্টারসেকশন। তারপর খেয়াল করে দেখো আমাদের এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এখন ইউনিয়ন সি এই সম্পূর্ণ অংশটি মানে বাম পক্ষের সম্পূর্ণ অংশটি আমি লিখলাম। এখানে খেয়াল করে দেখো এ ইন্টারসেকশন বি এর মানটি আমরা বের করে রেখেছি বি সি, আর ইউনিয়ন সি, সি এর মানটি a,2 আমরা এখানে দিলাম। তারপর দেখো ইউনিয়ন মানে কি, আমরা আগের উদাহরণে দেখেছি ইউনিয়ন হলো দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেট। সেই কারণে আমরা দেখা যাচ্ছে এখানে বি সি এবং A2 সবগুলো উপাদান একসাথে চলে আসে আর একটি নতুন সেট গঠিত হবে। সেটিকে আমরা কি বলবো, এ এবং বি এর ওই দুইটি সেটের সংযোগ সেট বা ইউনিয়ন। ওকে, তাহলে আমরা বাম পক্ষের মানটি বের করলাম এ বি সি এবং 2 তার উপাদান। এবার দেখি ডান পক্ষের অংশটি দেখি, খেয়াল করে দেখো ডান পক্ষের অংশটি দেখো। ডান পক্ষের দুটি এখানেও দুটি কাজ, একটা হলো এ সেট এবং সি সেটের মধ্যে ইউনিয়ন, আরেকটি হলো আমাদের বি সেট এবং ইউ সেটের মধ্যে ইউনিয়ন, এবং এখানে একটি ইন্টারসেকশন। এখানে শিক্ষার্থীরা একটি ইন্টারসেকশন চিহ্ন হবে। ইন্টারসেকশন, তো এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তো আমরা কি করব, এখানে এ এবং সি আগে ইউনিয়ন করব, তারপর বি এবং সি ইউনিয়ন করব, এবং তার সাথে আমরা কি করব, ইন্টারসেকশন করব। তাহলে ফার্স্টলি আমরা ইউনিয়ন করলাম। ইউনিয়ন সেটের যে ব্যাখ্যাটি দেখলা চিত্রটি, দুটি সেটের সকল উপাদান, তার মানে এ এবং সি সেটের সকল উপাদান নিয়ে ইউনিয়ন সেটটি গঠিত। আবার বি এবং সি এর সিমিলারলি বি এবং সি এর সকল উপাদান নিয়ে সেটটি গঠিত। এখন আমরা যেই দুটি অংশ বের করলাম, এই দুটি অংশের মধ্যে কি করতে হবে, এখানে দেওয়া আছে ইন্টারসেকশন করতে হবে। তাই আমরা এই দুটি সেটের মধ্যে ইন্টারসেকশন করে নিলাম। ইন্টারসেকশন মানে তোমরা স্পষ্টতই ইন্টারসেকশনের যে চিত্র দেখেছো সেখানে দুটি সেটের সাধারণ উপাদানগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলি, ইন্টারসেকশন বলে থাকি। তাহলে এই দুটি সেটের মধ্যে যে সাধারণ উপাদান আছে দেখো কি কি সাধারণ আছে, খেয়াল করে দেখো। সাধারণ দেখা যাচ্ছে এ সেট এ বি সি 2, এ বি সি 2, এই উপাদানগুলো সাধারণ দুটি সেটের মধ্যে। তাই এই উপাদানগুলো নিয়ে আমাদের ইন্টারসেকশন অংশটি গঠিত হলো। তোমরা একটু খেয়াল করে দেখো, আগে যে আমরা এই অংশটির মানটি বের করেছিলাম সেই অংশের মান কী ছিল,
ABC2 মানে সেটের যে উপাদানগুলো ছিল এই সেটের উপাদানগুলো একদম সিমিলার উপাদান, দেখো একই উপাদান পেয়েছি, তার মানে কি আমরা বলতে পারি যে দুটি পক্ষ সমান। এবার শিক্ষার্থীরা আমরা আলোচনা করব শক্তি সেট বা পাওয়ার সেট কি। এই জিনিসগুলো অবশ্য তোমাদের অষ্টম শ্রেণীতে এই আইডিয়াগুলো ছিল না, নবম দশম শ্রেণীতে এই আইডিয়াগুলো নতুন আইডিয়া। দেখো শক্তি সেট বা পাওয়ার সেট কি আমরা একটু জানি। শক্তি সেট কোনো সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটকে ওই সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলা হয়। এ যদি একটা সেট হয় তাহলে তার শক্তি সেটকে আমরা কীভাবে লিখব, পি অফ এ দ্বারা অথবা 2 দ্বারা আমরা এই শক্তি সেটকে এভাবে প্রকাশ করতে পারি। চলো আমরা একটা উদাহরণ দেখি। একটি উদাহরণের মাধ্যমে আমরা এই শক্তি সেটের ধারণাটি ক্লিয়ার করতে পারি। খেয়াল করে দেখো, এ একটি সেট, এ সেটের আমি উপাদান দিলাম 1 2, আর এই সেটের উপসেটগুলো আমরা তৈরি করলাম। দেখো উপসেটগুলো এখানে এই সেটের আমরা উপসেট 4টি উপসেট পেয়েছি, 1 2 1 2 এবং ফাঁকা সেট। খেয়াল করে দেখো, এই যে সেটের উপসেট, এই 4টি ব্যতীত আর বেশি উপসেট তৈরি করা যাবে না, সর্বোচ্চ এই সেটের আমরা 4টি উপসেট তৈরি করতে পারবো। তো এই ব্যাপারে তোমাদের উপসেট তৈরি করার আইডিয়াগুলো অষ্টম শ্রেণীতে বা নবম শ্রেণীতে ছিল, তাই উপসেট তৈরি করার বা ওই ধরনের আইডিয়া ব্যাখ্যাগুলো আমি যাচ্ছি না ওই ধরনের ব্যাখ্যায়। তাহলে এখানে এস সেটের যেই উপসেটগুলো পাইলাম, এই উপসেটগুলো নিয়ে গঠিত আরেকটি সেটকে আমরা কি বলবো, এই এস সেটের পাওয়ার সেট বলা হয়। যদি এই সবগুলো সেট নিয়ে আরেকটি সেট গঠন করব, আরেকটি সেট গঠন করলে এই সবগুলো নিয়ে একটা সেট যদি হয় তাহলে সেটটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করতে হবে। সেটের জন্য আরেকটি সেকেন্ড ব্র্যাকেট দরকার, তাই সকল উপাদানগুলোকে একটি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেট আর লাস্টে আরেকটি সেকেন্ড ব্র্যাকেট, আর তার উপাদানগুলো দেখো প্রত্যেকটি এক একটি সেট। ঠিক আছে, তাহলে এই যে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম, যেই নতুন সেটটি গঠিত হলো সেটিকে আমরা কি বলি, পাওয়ার সেট বলি বা শক্তি সেট বলা হয়। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো শক্তি সেট বা পাওয়ার সেট কি। পাওয়ার সেট হলো একটি সেটের যতগুলো উপসেট আছে সকল উপসেট নিয়ে গঠিত আরেকটি নতুন সেটকে আমরা কি বলি, শক্তি সেট বা পাওয়ার সেট বলি। তোমরা এটা নিশ্চয়ই ক্লিয়ার। এবং পাওয়ার সেটকে আমরা পি অফ এ দ্বারা ডিনোট করি, অথবা এটাকে 2 এ দ্বারাও ডিনোট করা হয়, এবং সেটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে লেখা হয়। আসো আমরা এই যে শক্তি সেট বা পাওয়ার সেটের যে আলোচনা করলাম তার প্রেক্ষাপটে একটি অঙ্ক দেখি। তো এই অঙ্কটি কী দেওয়া আছে দেখো, এ একটি সেট, তার উপাদানগুলো কি এ বি সি, আমাদের পি অফ এ নির্ণয় করতে বলছে এবং দেখাতে বলছে, দেখাও যে পি অফ এর উপাদান সংখ্যা 2n সূত্রকে সমর্থন করে। পি অফ এর উপাদান সংখ্যা 2n সূত্রকে সমর্থন করে, এই জিনিসটা আমাদের দেখাতে হবে। তো আসো আমরা দেখি। তা আমরা ফার্স্টলি আমরা পি অফ এ নির্ণয় করতে বলছে, আমরা এই সেটের উপাদানগুলো নির্ণয় করলাম, পি অফ এ সেটটি নির্ণয় করলাম। পি অফ এ বলতে কি বোঝায়, আগের উদাহরণে আগের যে স্লাইডে আমি দেখিয়েছি যে পাওয়ার সেট কি, একটা সেটের যতগুলো উপসেট তৈরি করা যায় সকল উপসেট নিয়ে গঠিত নতুন সেটটিকে আমরা পাওয়ার সেট বলে থাকি। এবং এই এ সেটের উপসেটগুলো তৈরি করলাম, এখানে তার উপসেট 8টি। আমরা এই উপসেট যে উপসেটটি তৈরি করলাম তার সবগুলো উপসেট তৈরি হলো কিনা তার জন্য আমাদের একটা সূত্র জানো, সেটা ছোটো ক্লাস থেকে জানো তোমরা, যেটা 8 এবং 9-এ পড়েছো, যেমন 2n। এই সূত্রানুযায়ী আমি এই মানগুলো আমি বের করতে পারি, তার উপসেটটা নির্ণয় করা ঠিক আছে কিনা, উপসেটগুলো পাওয়ার সেটটা। এখানে দেখো তার উপাদান আছে 3টি, ঠিক আছে। আমি যদি এখানে n এর মান 3 বসাই তাহলে চলে আসবে কত, 8 চলে আসে। তার মানে একটা সেটের উপসেট কয়টি হবে তা আমরা এই সূত্রটির মাধ্যমে বের করতে হবে। দেখো 2 কত 8, তার মানে এখানে উপাদান কয়টি আছে দেখো, খেয়াল করে দেখো এখানে উপাদান কয়টি আছে, উপাদান আছে আমাদের 8টি। একটু লক্ষ্য করো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মানে এখানে দেখা যাচ্ছে এই সেটের 8টি উপাদান আছে, তার মানে এই সেটের 8টি উপসেট আছে। যেহেতু এই 8টি উপসেট নিয়ে আমি যে সেটটি গঠন করলাম তার 8টির বেশি উপসেট নেই, তাহলে এই সবগুলো উপসেট নিয়ে আমি এই সেটটিকে গঠন করেছি, তাই সেটাকে আমরা পি অফ এ বা পাওয়ার সেট দিয়ে ডিনোট করলাম। এখন আমরা দেখাবো এই 2n সূত্রকে সমর্থন করি কিনা। অ্যাকচুয়ালি আমি যে মানটা বের করে দেখালাম 8টি, সেটাই কিন্তু তোমাদের সমর্থনের সূত্রের ব্যাখ্যাটি। দেখো এস সেটের উপাদান সংখ্যা কত, এস সেটের উপাদান সংখ্যা 3, আর পি অফ এস সেটের উপাদান সংখ্যা পেয়েছি কত, 8। আমরা গুণে দেখলাম যে এখানে 8টি উপাদান আছে। এখন আমরা যদি n এর মান যদি 3 ধরি,
টু টু দ্য পাওয়ার এনকে সমর্থন করতে বলা হয়েছে। এই এনের মান যদি আমরা 3 ধরি, মানে অ্যাসিডের উপাদান সংখ্যা যদি 3 হয়, তাহলে টু টু দ্য পাওয়ার এনের মান কী হয় দেখো। অ্যাসিডের এনকে 3 ধরলাম, তাহলে টু টু দ্য পাওয়ার এনের জায়গায় আমি 3 বসিয়ে দিলাম, 2 কিউব 8, তাহলে এনের মান টু টু দ্য পাওয়ার এনের মান কী পেলাম আমরা? 8 পেলাম। খেয়াল করে দেখো পি অফ অ্যাসিডের উপাদান কয়টি আছে, আমরা গুণে দেখলাম যে পি অফ অ্যাসিডের উপাদান আছে 8টি। আর এই টু টু দ্য পাওয়ার এনের যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমি উপাদান পেয়েছি 8টি। তাহলে আমরা বলতে পারি যে এই সূত্রটা পি অফ এর উপাদান সংখ্যাকে সমর্থন করলো। যে এই মানটি কি টু টু দ্য পাওয়ার এনের যে মানটি পাইলাম, এই মানটিও কিন্তু আমাদের পি অফ অ্যাসিডের উপাদান সংখ্যার সমান। আমি টু টু দ্য পাওয়ার এনের সাপেক্ষে, সূত্রের সাপেক্ষে যে মান পেলাম, এই মান আর ওই পি অফ অ্যাসিডের উপাদান সংখ্যা দুটি সমান। যেহেতু সমান, তাহলে আমরা বলতে পারি যে এই যে টু টু দ্য পাওয়ার এন সূত্র পি অফ এর উপাদান সংখ্যা, এই সূত্রটিকে কী করে সমর্থন করে। এবার আসো আমরা ক্রমজোর সংক্রান্ত একটু আলোচনায় যাই। ক্রমজোর কি? তো তার জন্য আমি একটি উদাহরণ সেট করেছি। দেখো যে সূচনার পছন্দের রঙের তালিকায় প্রথম লাল রং, দ্বিতীয় হলুদ রং। এখন তার রঙের পছন্দের ক্রম অনুযায়ী জোড়া তৈরি করা হলে জোড়াটি হবে লাল এবং হলুদ। তোমরা খেয়াল করে দেখো, আমি যেই কথাটি লিখেছি, তার রঙের তালিকায় প্রথম পছন্দের রং হলো লাল, আর দ্বিতীয়ত পছন্দের রং কি? হলুদ। এখন তার এই পছন্দের ক্রম অনুযায়ী যদি আমরা একটা জোড়া তৈরি করি, তাহলে সেই জোড়াটি কী হবে দেখো। তাহলে এই জোড়াটি পছন্দের ক্রম হলে তাহলে লালকে আমরা আগে দিব, আর হলুদকে কী দিতে হবে? পরে দিতে হবে। যেহেতু সে লাল রং বেশি পছন্দ করে, তাই লালের অংশটা আগে আসবে। তাহলে লালকে আগে দিলাম আর হলুদকে পরে রাখলাম, রেখে আমরা একটা জোড়া তৈরি করেছি। তাহলে এই জোড়াটাকে আমরা কি বলবো? ক্রমজোড় বলবো, যেহেতু তার পছন্দের ক্রম অনুযায়ী জোড়াটি তৈরি করা হয়েছে। এখন যদি এই জোড়াটি আমি এইভাবে লিখি, হলুদ কমা লাল লিখি, তাহলে সেটি জোড়া হবে কিন্তু ক্রমজোড় হবে না, কারণ তার পছন্দের ক্রমটি মেনটেন করা হয় নাই। তার মানে ক্রমজোড় জিনিসটি কি, তাহলে নিশ্চয়ই তোমরা এই উদাহরণের মাধ্যমে স্পষ্ট বুঝতে পেরেছো। খেয়াল করো, তাহলে আমরা ক্রমজোড়ের সংজ্ঞাটি কি দিতে পারি? তাহলে আমরা বলতে পারি কাজী দুটি উপাদানের মধ্যে কোনটি প্রথমে আর কোনটি দ্বিতীয় অবস্থানে বসবে তা নির্দিষ্ট করে যদি জোড়াটা গঠন করা হয়। দুটি উপাদানের মধ্যে কে আগে বসবে আর কে পরে বসবে, জোড়া যদি গঠন করি, জোড়ায় কে আগে বসবে আর পরে বসবে, সেটা যদি আমরা নির্দিষ্ট করে বলে দেওয়া হয়, তাহলে সেই অনুযায়ী যেই জোড়াটি গঠন করা হবে তাকে আমরা কি বলবো? ক্রমজোড় বলবো। শিক্ষার্থীরা, দুটি ক্রমজোড় সমান হওয়ার শর্ত আলোচনা করছি। দেখো, এই দুটি ক্রমজোড় সমান হবে তখনই যদি এই ক্রমজোড়ের প্রথম উপাদান এই ক্রমজোড়ের প্রথম উপাদানের সমান হয়, এটির দ্বিতীয় উপাদান এটির দ্বিতীয় উপাদানের সমান হয়। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই শর্তটি ব্যবহার করে আমরা একটি অঙ্ক করব, বা এই শর্তটির প্রয়োগ দেখাবো একটি অঙ্কের মাধ্যমে। খেয়াল করে শিক্ষার্থীরা, আমরা একটি প্রশ্ন সিলেক্ট করলাম যে এই দুটি ক্রমজোড়, এটা একটা ক্রমজোড়, এখানে একটি ক্রমজোড়। এই প্রশ্নের মাধ্যমে আমরা কি করব? এই এক্সের মান এবং ওয়াইয়ের মান নির্ণয় করব। তো ক্রমজোড়ের শর্ত অনুযায়ী আমরা জানি, ক্রমজোড়ের যে শর্তটি আমরা একটু আগে দেখলাম, যে দুটি ক্রমজোড় যদি সমান হয়, তাহলে একটি ক্রমজোড়ের প্রথম উপাদান তার পরবর্তী ক্রমজোড়ের প্রথম উপাদানের সমান হবে, এটার দ্বিতীয় উপাদান ওইটার দ্বিতীয় উপাদানের সমান হবে। সেই প্রেক্ষাপটে আমরা এই দুটি সমীকরণ তৈরি করতে পারি। খেয়াল করে দেখো, এই সমীকরণটি আমরা তৈরি করতে পারি। এই প্রথম উপাদানের সাথে প্রথম উপাদানের সমীকরণ, এই দ্বিতীয় উপাদানের সাথে এটার দ্বিতীয় উপাদানের সমীকরণ। এই সমীকরণ দুটি আমরা অপনয়ন, প্রতিস্থাপন বা আর গুণন যে কোনো পদ্ধতিতে সমাধান করে এক্স আর ওয়াইয়ের মান বের করতে পারি। সেই সমাধান প্রক্রিয়াগুলো তোমরা জানো। আমরা এখানে অপনয়ন পদ্ধতিতে এই সমস্যাটি সলিউশন করেছি। খেয়াল করে দেখো, আমরা অপনয়ন পদ্ধতির সমাধানের জন্য আমরা তাদের সহগগুলো এখানে ওয়াইয়ের সহগগুলো সমান করে নিলাম, সমান করে নিয়ে এখানে এক্সের মান বের করলাম। এই এক্সের মানটি আমরা আবার প্রথম সমীকরণে বসিয়ে দিলাম, 1 নম্বর সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মানটি বের করলাম, তাতে এক্স এবং ওয়াইয়ের মানটি পাওয়া গেল। এবার আসলে শিক্ষার্থীদের আমরা অন্বয় নিয়ে একটু আলোচনা করব। অন্বয় কি? অন্বয়ের ব্যাখ্যা দেওয়ার জন্য আমি এখানেও দুটি চিত্রায়িত করেছি তোমাদের বোঝার সুবিধার্থে। দেখো, এটা হলো মায়ের সেট আর এটা হলো সন্তানের সেট। এখানে 3 জন মা আছে, এখানে 4 জন সন্তান আমাদের দেখা যাচ্ছে। খেয়াল করো, এই যে অন্বয় জিনিসটি কি সেটা বোঝানোর জন্য আমরা এখানে একটি শর্ত সেট করেছি,
যে মা এবং সন্তান, কোন মায়ের কোন সন্তান, সেই প্রেক্ষাপটে আমরা যেই রিলেশনগুলো পাবো, যেই জোড়াগুলো পাবো, সেই জোড়াগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলবো, অন্বয় বলা হবে। দেখো রহিমা তার সন্তান কি মুনিম, আমরা দেখতেছি হালিমা তার সন্তান তাসিন, আবার হালিমার আরেকটি সন্তান সেটা কিরণ, সহিনা তার সন্তান অর্পণ। তোমরা খেয়াল করে দেখো রহিমার সন্তান মুনিম, তাহলে রহিমার সাথে মুনিমের সম্পর্ক, হালিমার সন্তান তাসিন এবং কিরণ, তাহলে হালিমার সাথে তাসিন এবং কিরণের সম্পর্ক, সহিনার সন্তান অর্পণ, সহিনার সাথে অর্পণের সম্পর্ক। তাহলে এই সম্পর্কগুলো থেকে যদি আমরা জোড়া গঠন করি তাহলে কি আসে দেখো, আর এম, এইচ টি, এইচ কে এবং এস এ, তাদের নামের আদ্যাক্ষর দিয়ে আমি জোড়াগুলো তৈরি করলাম। তার মানে যার সাথে যার সম্পর্ক, এই সম্পর্কগুলো নিয়ে আমি যে জোড়াগুলো গঠন করলাম সেই জোড়াগুলো নিয়ে গঠিত সেটকে আমরা কি বলছি, এইটাকে অন্বয় বলছি। মানে নির্দিষ্ট একটি শর্ত সাপেক্ষে, শর্তটা কি, কোন মায়ের কোন সন্তান, এই শর্ত নিয়ে আমরা কি এই জোড়াগুলো গঠন করেছি, কোন মায়ের কোন সন্তান। ওকে শিক্ষার্থীরা, তাহলে অন্য জিনিসটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি। এবার আসো আমরা ফাংশন জিনিসটা আলোচনা করি। ফাংশন কি, দেখো ফাংশনের জন্য সন্তানের সেটটি আমি আগে দিয়েছি আর মায়ের সেটটি পরে দিয়েছি। খেয়াল করে যে এখানেও তাসিনের মা কি হালিমা, কিরণের মাও এখানে দেখা যাচ্ছে হালিমা, মুনিমের মা কি রহিমা, আর কি অর্পণের মা সহিনা। তার মানে এখানে তোমরা লক্ষ্য করে দেখো প্রত্যেক সন্তানেরই একজন করে এখানে মা উপস্থিত। খেয়াল, একজন করে মা আছে, প্রত্যেক সন্তানের কি মা একজন। আসলে আমরা বাস্তবে তাই জানি একটি সন্তানের মা তো একজনই হবে, একজন সন্তানের মা কখনো দুইজন হওয়ার প্রশ্নই ওঠে না। তার মানে এই সম্পর্কটা যদি এরকম থাকে যে এই সেটের প্রত্যেকটি উপাদানের জন্য যদি আমরা এই সেটে একটি করে উপাদান পাই, মানে প্রত্যেক সন্তানের যদি একজন করে মা থাকে, তাহলে সেই সম্পর্কটিকে বা সেই অন্যটিকে আমরা কি বলবো, ফাংশন বলবো, নচেত সেটি ফাংশন হবে না। তাহলে প্রক্ষান্তরে আমি আরেকটা যদি চিত্র দেখি তাহলে ফাংশনের চিত্রটি আমরা আরও সুন্দর করে বুঝতে পারবো। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই যে এখানে সন্তান, এই সুজনের মা কি হালিমা, মুনিমের মা কি, মুনিমের মা দেখা যায় সেখানে রহিমা এবং সহিনা। একজন সন্তানের মা কিন্তু কখনো দুইজন হতে পারে না। তার মানে এই সম্পর্ক হতে পারে এটি, কিন্তু কোনো রিলিভেন্ট সম্পর্ক নয়। একটি সন্তানের দুইজন মা থাকতে পারে না। তাহলে এই ধরনের ইরিলিভেন্ট তথ্য যখন উপস্থাপিত হবে সেই সম্পর্কটিকে আমরা কি ফাংশন বলবো না। তার মানে এই সম্পর্কটি ফাংশন, এই সম্পর্কটি অন্যয়, কিন্তু সেটি ফাংশন হবে না। তার মানে আমরা স্পষ্টত বুঝতে পারছি যে এই সেটের একটি উপাদানের জন্য ওই সেটে কেবলমাত্র একটি উপাদানে উপস্থিত থাকবে। যদি একাধিক উপাদান উপস্থিত থাকে সেই সম্পর্কটি আমরা ফাংশন বলতে পারবো না। ওকে শিক্ষার্থীরা, আমরা এবার ডোমেন এবং রেঞ্জ নিয়ে আলোচনা করব। দেখো ডোমেন কি, আমি ডোমেন বোঝানোর জন্য এখানে একটি উদাহরণ, একটি সম্পর্ক নিয়েছি, এফ অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার। এই সেটে দেখো এ এবং বি দুটি সেট, এ সেট থেকে বি সেটে বর্ণিত একটি সম্পর্ক। এই সম্পর্কে আমি তিনটি উপাদান নিয়েছি এই সেটের, 0, 1, -1। আর এই সেটে উপাদান আছে, দেখো তিনটি উপাদান আছে। আমরা একটু দেখি এই সেটের এই উপাদানটি যখন এখানে সেট করব, বসাবো, তাহলে কি পাচ্ছি, 0 পাওয়া যায়। আবার যদি এখানে 1 দেওয়া হয় তাহলে কি পাওয়া যায়, 1 পাওয়া যায়। আবার যদি আমরা -1 দিই তাহলে কি পাচ্ছি, 1 পাচ্ছি। ক্লিয়ার কি না? কিন্তু আমরা 2 পাচ্ছি না। খেয়াল করো, এই যে জিনিসগুলো এইগুলোকে আমরা বলতে পারি ইনপুট, আর তার প্রেক্ষিতে যা পাইলাম তাকে আমরা কি বলতে পারি, আউটপুট। তার মানে এখানে ইনপুট যা দেব, এই ইনপুটের জিনিসগুলোকে আমরা বলবো ডোমেন, আর তার প্রেক্ষিতে যে আউটপুট পাবো এই আউটপুটটিকে আমরা কি বলবো, রেঞ্জ। তোমরা আরেকটি উদাহরণ মনে করতে পারো, যেমন ধান ভাঙানোর যে মেশিন আছে তোমরা জানো, এই মেশিনে যখন আমরা ধান দিই তার প্রেক্ষাপটে আমরা কি চাল পাই। তাহলে যে ধানগুলো দিচ্ছি সেই ধানটাকে আমরা বলবো ডোমেন, আর তার প্রেক্ষাপটে যে চাল পাচ্ছি সেই চালগুলোকে আমরা কি বলবো, রেঞ্জ বলবো। শিক্ষার্থীরা, তো এই প্রেক্ষাপটে একটি উদাহরণ সেট করেছি আমাদের এই যে অন্যয়ের প্রেক্ষাপটে। দেখো এখানে একটি অঙ্ক দেওয়া আছে, সি ডি, এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি, সি এবং ডি এর উপাদান। এই যে শর্ত, এই শর্ত প্রেক্ষাপটে আমরা একটা অন্যয় নির্ণয় করব। শর্তগুলো খেয়াল করে দেখো, তো আমরা সি সেট ডি সেট নিলাম, তার মধ্যে অন্যয় তৈরি করার জন্য একটি শর্ত। অন্যয়টা এইভাবে হবে, যেখানে অন্যয়ের উপাদানগুলো জোড়া হয়, তোমরা আগেই দেখেছো, এক্স সি সেটের হবে, ওয়াই ডি সেটের হবে, তাদের মধ্যে এই শর্তটি বিদ্যমান থাকবে। আমরা সি ক্রস ডি মানে একটা কার্তেশীয় গুণ সেট তৈরি করে নিলাম, তৈরি করে তারপর তার উপাদানগুলো তৈরি করে এই উপাদানগুলোর মধ্যে আমরা দেখো এই শর্তটি
এই শর্তটি আমরা অ্যাপ্লাই করব। এই শর্ত সাপেক্ষে যে উপাদানগুলো পাবো সেটি হবে আমাদের নির্ণয় অন্বয়। এখানে কি বলা আছে, এক্সের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা ওয়াই অপেক্ষা ছোটো হবে। দেখো এক্সের মান 1 যোগ করলে কি 3, এটা ছোটো। 1 যোগ করলে 3, এটাও ছোটো। 1 যোগ করলে 3, এটাও ছোটো, ঠিক কি না? তার মানে এই দুইটা উপাদান আসবে, এই 3টি উপাদান আসলো। এখানে 1 যোগ করি, এটা 6, এটা বড়। এখানে 1 যোগ করি, 6 6 দুইটা সমান হয়ে গেলো, এটা বাদ যাবে। 1 যোগ করি, এটা 6, এটাও ছোটো। তার মানে আমাদের উপাদান বাদ যাবে 5 4 এবং 5 6, এই দুটি উপাদান বাদ যাবে। তাছাড়া বাকি সবগুলো আমাদের অন্যয়, এলো অন্যয়। এই অন্যটি ফাংশন কিনা, এই অন্যটি দেখো আমরা একটা চিত্রের মাধ্যমে অন্যটা যদি আমরা চিত্রে নিয়ে যাই, দেখো এই 2টা ম্যাপ করেছিল, 2 এর জন্য উপাদান ছিল 4 6, মানে একজন সন্তানের একাধিক মা, একজন সন্তানের একাধিক মা থাকলে কি সে ফাংশন হবে না। তার মানে এই অন্যটি ফাংশন নয়। ওকে শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।